পাওনা টাকা দেওয়ার কথা বলে শেরপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলা দায়েরের পর প্রধান অভিযুক্ত সহ ৩ আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে টানা ২০ দিন ধরে চলছে নির্বাচন পরবর্তী সহিংসতা। মোশাররফ বাহিনীর তাণ্ডবে নাওরা এখন আতঙ্কের জনপদ। টিকিটের বিনিময়ে আবাসিক এলাকায় অভিনব পর্যটন প্রকল্প, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পার্কের নামে অর্থ আদায় অবৈধ বলছে টিআইবি। শুভেচ্ছা এবং আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি টুম্পা হাসান। শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি। পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে শেরপুরে। নির্যাতিত গৃহবধূর অভিযোগের পর মঙ্গলবার শ্রীবর্দী থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। ২৯ নভেম্বর রাতে খাড়িয়াকাজির চর ইউনিয়নের লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ে একটি নির্মাণাধীন ভবনে এই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মামলায় অভিযোগ, এই শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনেই গত ২৯ নভেম্বর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। প্রধান আসামি বিদ্যালয়েরই নৈশপ্রহরী বৃদ্ধ আয়নাল। পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তর খড়িয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই গৃহবধূ। এ সময় গৃহবধূর কাছ থেকে ১,০০০ টাকা ধার নেন প্রতিবেশী কামরুজ্জামান। ২৯ নভেম্বর সন্ধ্যায় পাওনা টাকা দেওয়ার কথা বলে গৃহবধূকে বিদ্যালয়ে ডেকে নেয় সে। সেখানেই গৃহবধূকে আটকে পাশবিক নির্যাতন চালায় নৈশপ্রহরী আয়নাল, কামরুজ্জামান ও শফিকুল। লোক আমাদের এলাকায় থাকে না, থাকে জামালপুরে। সেখান থেকেই মেয়েগুলো নিয়ে আসা হয়, নিয়ে এসে এখানে উপকম করা হয়। আমরা সুস্থ বিরোধী আরো স্কুল প্রতিষ্ঠান এই কাজটা করা ঠিক হয় না। আমি চাই এটা সুষ্ঠু তদারকি করে একটা শাস্তির আওতায় আনা হোক। শ্রীবর্দী থানায় মামলার পর ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে লঙ্গরপাড়া হাই স্কুলের নাইট গার্ড আইনাল সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা রুজু হয়েছে ও তদন্ত চলিতেছে। শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাইছে স্থানীয়রা। জোহরা সেতু, যমুনা নিউজ। নারায়ণগঞ্জে টানা ২০ দিন চলছে নির্বাচন পরবর্তী সহিংসতা। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই শুরু হয়েছে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, মোশাররফ বাহিনীর তাণ্ডবে উপজেলার কায়েতপাড়ার নাওরা গ্রামটি হয়ে উঠেছে আতঙ্কের জনপদ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে এমন দৃশ্য এখন নিত্যকার। দ্বিতীয় ধাপের নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে সদস্য পদে বিপুল ভোটে হেরে যান মোশাররফ। স্থানীয়দের অভিযোগ, হারের বদলা নিতেই চলছে হামলা সংঘর্ষ। কায়েতপাড়ার নাওরা গ্রামটি যেন আতঙ্কের জনপদ। আগুন লাগাই দিতে লইছে, তারপরে আমার জাল শরীফে সব থেকে আগুন লাগাই না আগুন লাগাই নিয়ে গেছে ভাঙচুর কইরা। যা মাল সাবানা আছে সব বাবা নিছে গা, ভাঙ্গা চিরা সব নিছে গা। রূপগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি দুটি ধারায় বিভক্ত। একটি পক্ষ পাট ও বস্ত্রমন্ত্রীর সাথে, অন্যটি রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের পক্ষে। স্থানীয়দের অভিযোগ, মন্ত্রীপক্ষের সমর্থনে বেপরোয়া হয়ে উঠেছে মোশাররফ বাহিনী। মন্ত্রী সাহেবের এইটা বিচার হয় নাই, মোশার বাড়ি দেখা চইলা গেছে গা, কিন্তু আমগো বাড়ি ঘর ভাঙ্গা চূড়া করছে, আমগো বাড়ি ঘর আসে নাই, আমরা আশায় বৈশা রয়েছি। কেন এই চেয়ারম্যানের এত অত্যাচার জুলুম কেন করে? এমপি সাহেব কেন আমগো দেখলো না, আমগো ভাই চাইলো না? আমরা কি হেরে ভোট দেই নাই? আমরা হইছি নিরুপায়। মোশাররফ বাহিনী গো যন্ত্রণায় মানে আমরা বাড়ি ঘর থাকতে পারি না। প্রতিদিনই ঘটছে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা। সহিংসতার জন্য বহিরাগত সন্ত্রাসীদের দায়ী করলেন নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। শুধু এক সন্ত্রাসীর কাছে গিয়ে উনি প্রমাণ করে দিলেন
যে আমরা নিরীহ মানুষ যারা আছি, আমরা শান্তিপ্রিয় মানুষ যারা আছি, তাদেরকে ওনার দরকার নেই, ওনার দরকার হলো সন্ত্রাসী। অভিযোগের বিষয়টি এড়িয়ে জড়িতদের শাস্তির দাবি করলেন মন্ত্রী গাজী গোলাম দস্তগীরও। আর হামলাকারীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের যেন আইনের আওতায় আনা হয়। এই আইনের আওতায় না আনলে এই দেশ উচ্ছৃঙ্খলতা ভরে যাবে। সুতরাং উচ্ছৃঙ্খলতা থেকে আমাদের মুক্ত করতে হবে। দোষী যে বা যারা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাউকে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। গেল কয়েকদিনের হামলা সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। সুমাইয়া আরেফিন অর্নি, যমুনা নিউজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, মানসিক নাজেহালে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার সহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, শিক্ষকদের এই কর্মসূচির কারণে ক্লাস পরীক্ষা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্যাম্পাসে কি অবস্থা এখন? আসলে নিবে না শিক্ষকরা। টুম্পা, যদি স্পষ্ট করে শিক্ষকদের কথাটি বলি, কিছু সময় আগেও তারা আজকের যে এই যে অবস্থান কর্মসূচি, সেখানে স্পষ্ট করে বলেছে যে সেলিম হোসেনের যে মৃত্যুটি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে কারণে যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এমন শিক্ষার্থীদের ক্লাস অথবা পরীক্ষা কোনোটাই শিক্ষকবৃন্দ নিতে চান না, এটি তারা স্পষ্ট করেছে। শুধু তাই নয়, দ্রুত সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া শুরু এবং তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার। সিসিটিভির ফুটেজে স্পষ্ট বিচারিক প্রক্রিয়া শুরু এবং তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার। সিসিটিভির ফুটেজে স্পষ্ট রয়েছে কারা এর সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে এটি করতে হবে। একই সাথে তারা দাবি তুলেছে যে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি রাজনীতিমুক্ত করতে হবে, কারণ বিভিন্ন সময়ে ছাত্র রাজনীতির ঘটনায় এমনটি ঘটছে। সে কারণে এই বিষয়গুলো দ্রুত যদি প্রশাসন বলি আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলি, তারা যদি সিদ্ধান্তগুলো নিতে কাল বিলম্ব করে, তাহলে শিক্ষক সমাজ কোনোভাবেই কোনো ধরনের ক্লাস কিংবা পরীক্ষায় নেওয়ায় যে প্রক্রিয়া রয়েছে সেটিতে তারা অংশগ্রহণ করবে না। টুম্পা, ধন্যবাদ আপনাকে। প্রবীর বিশ্বাস জানাচ্ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। রাজশাহীতে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3 মোটরসাইকেল আরোহীর। এর মধ্যে গোদাগাড়িতে বিআরটিসি বাসের চাপায় মারা গেছেন বাবা ছেলে। পুলিশ জানায় সকালে মোটরসাইকেলে করে 7 বছর বয়সী ছেলে আলিফকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা সাজু মিয়া। গোদাগাড়ি উপজেলার বিজয়নগর বাসলিতলা এলাকায় পৌঁছলে বিআরটিসির বাস চাপা দেয় মোটরসাইকেলকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বাবা ছেলের। এদিকে রাজশাহী নগরীর আলিফলাম মিম ভাটার মোড়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় নওগাঁগামী একটি বাস। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী নাজমুল আলম। দুইটি দুর্ঘটনা পরপরই পালিয়ে যায় বাসের চালক ও হেলপাররা। কুমিল্লায় কাউন্সিলর সোহেল সহ জোড়া খুনের প্রধান আসামি শাহ আলম পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশ জানায় কয়েকজন অস্ত্রধারী গোমতী বেড়িবাঁধে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা ও ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে শাহ আলম বলে শনাক্ত করে। গুলিবিদ্ধ শাহ আলমকে কুমিল্লা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি উদ্ধারের কথা জানায় পুলিশ। শাহ আলম কাউন্সিলর সোহেল সহ জোড়া খুনের মামলার প্রধান আসামি। এর আগে এই মামলায় আসামি সাব্বির ও সাজনও পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয়। গত 22 নভেম্বর নগরীর পাথুরিয়া পাড়ায় নিজ কার্যালয়ে প্যানেল মেয়র সোহেল সহ 2 জনকে গুলি করে হত্যা করে মুখোশধারীরা। সিলেটে আদালতে নিজ কক্ষে এক নারী কনস্টেবলের সাথে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরা পড়েছেন মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। এরপর তাকে পুলিশ লাইসেন্সে ক্লোজ করা হয়েছে। এসএমপি কমিশনার নিশারুল আরিফ জানান, গতকাল রাত 9টার দিকে নিজ কক্ষে অন্তরঙ্গ মুহূর্তে দেখতে পান কয়েকজন পুলিশ সদস্য। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। ছুটিতে থাকা ওই নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। এই ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সংযুক্ত করছি আপাতত ইন্সপেক্টরকে, আর বাকিটাকে দেখতেছি আর কি। আইডেন্টিফাই করতে হবে, কেউ বলতেছে সুমাইয়া, কেউ বলতেছে সুমনা, কেউ বলতেছে সুবর্ণা। খুলনার ময়ূরিয়া আবাসিক প্রকল্পে প্লট রেজিস্ট্রেশন ও বরাদ্দের চেয়ে বেশি তৎপরতা বিনোদন কেন্দ্র নির্মাণ নিয়ে। 2 সপ্তাহ ধরে প্রকল্প এলাকাকে বেড়ানোর জায়গা বানিয়ে টিকিট বিক্রি করছে একটি গোষ্ঠী। টিআইবি বলছে, গ্রহীতাদের প্লট বুঝিয়ে না দিয়ে কথিত বিনোদনের নামে কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ যা করছে তা দুর্নীতি।
2 সপ্তাহ আগেও প্রকল্পের প্রবেশ মুখে ঝুলছিল জনসাধারণের প্রবেশ নিষেধ লেখা ব্যানার। সেখানে এখন লেখা আবাসিক এলাকায় প্রবেশ মূল্য 5 ও পার্কে ঢুকলে দিতে হবে 10 টাকা। পাশাপাশি সাইকেল সহ বিভিন্ন যানবাহন পার্কিংয়ের জন্য গুনতে হবে নির্ধারিত অর্থ। অথচ খোলা মাঠের কারণে এতদিন সবার জন্য উন্মুক্ত ছিল কেডিএ ময়ূরী আবাসিক এলাকা। সাধারণ মানুষ বলছেন এটি শিশু পার্ক, চিড়িয়াখানা বা দর্শনীয় কোনো স্থান নয়। তাই টিকিট কেটে প্রবেশের বিষয়টি চাঁদাবাজি ছাড়া কিছুই নয়। ফিরি ফিরি যদি 5 টাকা করে 10 টাকা করে পাইতে অনেক টাকা আয় না, 15 টাকা করে নিতেছে। আর এই যেহেতু প্রতিদিন আপনার কম হইলেও 200 থেকে 250 লোক হয়। সিকিউরিটি না দিয়ে এই ধরনের টাকা নেওয়ার চাঁদাবাজি আমার কাছে মনে হয়। এটা তাদের নিজের সম্পত্তি না, এটা তো আসলে মানুষের। আমরা প্লট মালিক, আমরা এখানে আমাদের কথা হচ্ছে যদি কোনো কিছু করে থাকে সেটা আমাদেরকে জানিয়ে তারপর করবে। কেডিএ কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে যারা অর্থ আদায় করছেন তারা সংস্থার কোনো কর্মচারী নন বলে জানা গেছে। কি তাদের পরিচয়, কেই বা তাদের অর্থ আদায় করতে বলেছে তাও স্পষ্ট নয়। কি নাম আপনার ভাই? ভাই আমার নামটা না জানাই বলে শুনি, আপনার যদি কোনো জানতে ইচ্ছা করে আপনি কেডিএতে যান, নামটা একটু বলুন। 87.71 একর জমির অধিকাংশই ঝোপঝাড়ে ভরা। প্রবেশ মূল্য নেওয়া হলেও কে কি করছে তা দেখভালের জন্য কারো দেখা মেলেনি। পার্কের নামে অর্থ আদায়কে অনৈতিক বলছে টিআইবি। সম্পূর্ণভাবে শুদ্ধাচার পরিপন্থী একটা ব্যাপার এটা। কেডিএ যে কাজটি করলো, কেডিএ এর আগে অনেক বিতর্কিত কাজ করেছে। কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ সভাপতির দাবি, আবাসিক প্রকল্পটি কেডিএর হলেও সংস্থাটি এতদিন দেখভাল না করায় তারা এখন পরিবেশ নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব নিয়েছেন। তবে এক্ষেত্রে সদ্য বিদায়ী চেয়ারম্যানের অনুমতি থাকলেও পরিচালনা বোর্ডের অনুমতি নেই বলে জানান তিনি। পরীক্ষামূলকভাবে আপনার আপাতত 2 মাস অনুমতি দেওয়া হয়েছে। 2 মাস পরে যদি হচ্ছে আপনার এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে তখন হচ্ছে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে। কেডিএ ময়ূরী আবাসিক প্রকল্পে 661টি প্লটের মধ্যে এ পর্যন্ত রেজিস্ট্রি হয়েছে 153টি। কল্যাণ পরিষদটি কোথায় গঠিত, তাদের রেজিস্ট্রেশন নাম্বার কত, এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা তা বলতে পারে না। সাধারণ মানুষ বলছে খোলা মাঠে উন্মুক্ত স্থানে পার্কের কথা বলে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটি তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়। কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। পর্যটনে অপার সম্ভাবনার হাতছানি সিলেটের ভোলাগঞ্জে। শীত এলেই সাদা পাথর এলাকায় বাড়ে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা। সেখানে আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন আছেন। সেখানটা আমরা তার কাছ থেকে আরেকটু জানবো। রিপন, সীমান্তবর্তী অঞ্চলকে একটি আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে কিন্তু গড়ে তোলা যায়, কিন্তু বাধাগুলো আসলে কোথায়? দীর্ঘদিন ধরে স্থানীয়দের তো এই দাবিটা আছে, কিন্তু এই দাবিটি কেন পূরণ হচ্ছে না? টুপা, আসলে আপনি জানেন যে এই সাদা পাথর পর্যটন কেন্দ্রটি গত 2 থেকে 3 বছর ধরেই কিন্তু মানুষের আনাগোনা এখানে বেড়েছে। এর মূল কারণ হচ্ছে এই পাহাড়ের পাদদেশেই কিন্তু সেখানে সাদা পাথর বিছানো রয়েছে কয়েকশো মিটার এলাকা জুড়ে, এবং সেই সাথে স্বচ্ছ পানির জলধারা, এবং এই কারণেই কিন্তু সারা দেশ থেকে মানুষজন এখানে আসে। একটি বিষয় বলে রাখি যে এখানে একটি মাস্টার প্ল্যান ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে, এবং এই মাস্টার প্ল্যান অনুযায়ী এখানকার উন্নয়ন সাধিত হবে। তবে এখানকার মানুষের যে দাবিটা রয়েছে যে এই পর্যটন কেন্দ্রকে আরও যদি প্রসার ঘটানো যায় তাহলে করে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে। এবং আপনি জানেন যে এই পাথর কোয়ারিটি বন্ধ করে দেওয়ার পর বিপুল অঙ্কের মানুষ কিন্তু এখানে বেকার হয়ে পড়েছে, এবং তাদের একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ পর্যটনের সাথে যুক্ত হয়েছে, তারা এই পর্যটন ক্ষেত্র থেকেই তারা তাদের জীবিকা নির্বাহ করছেন। একটি বিষয় বলে রাখি যে এখানে যে জায়গাটি আপনি দেখছিলেন ঠিক ওপারেই কিন্তু ভারতের চেরাপুঞ্জি, সেখানে ভারতীয় পর্যটকরা আসেন এবং সারা বিশ্ব থেকে পর্যটকরা আসেন। তারা কিন্তু চাইলেই সাদা পাথর ঘুরে যেতে
পারেন। কিন্তু একটি প্রতিবন্ধকতা রয়েছে, সেটা হলো যে এখানে একটি স্থলবন্দর রয়েছে, সেই স্থলবন্দরে ইমিগ্রেশন যে সেবা সেটা কিন্তু চালু নেই। তাদেরকে এখানে আসতে হলে নানা রাস্তা প্রায় 180 কিলোমিটার ঘুরে এখানে আসতে হবে। যদি সেই ইমিগ্রেশনটা সেবাটা চালু হয় এখানে, তাহলে কিন্তু এই ভারতীয় পর্যটকরা এখানে আসতে পারবেন। সেই সাথে এখান থেকে বাংলাদেশি পর্যটকরাও খুব সহজে মাত্র 20 কিলোমিটার পাড়ি দিয়ে চেরাপুঞ্জিতে যেতে পারবেন। তাতে করে এই সাদা পাথর এলাকার পর্যটন কিন্তু প্রসারিত হবে। টুম্পা, ধন্যবাদ আপনাকে। মাহবুবুর রহমান রিপন জানাচ্ছিলেন সিলেট থেকে। রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে আগুনে কয়েকটি অবকাঠামো পুড়ে গেছে। স্থানীয়রা জানায় বুধবার রাত 3টার দিকে রুইলুই পাড়ায় অবকাশ রিসোর্টের একটি বন্ধ রুমে প্রথমে আগুন দেখতে পায় তারা। এই সময় সেখানে কয়েকজন ট্যুরিস্ট অবস্থান করছিলেন। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ইমানুয়েল কটেজে। এরপর মারোয়াটি রেস্টুরেন্টেও আগুনে পুড়ে যায়। এছাড়া পাশের কয়েকটি বসতভিটা ও নির্মাণাধীন মেঘছুট রিসোর্টও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ভোরে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।